সেনাবাহিনীকে আপনি দেশ বিরোধী যেভাবে বলেছেন আমি এটাতে একমত নই। আমি আবার অনুরোধ করবো আপনি ঢালাওভাবে সেনাবাহিনীকে, আমি জানি না কারণ হাসিন হয়তো আমার সাথে একমত হবে, কারণ মুস্তাফিজ একমত হবে, ঢালাওভাবে সেনাবাহিনীকে গালি দিলে আমার গায়ে লাগে, হাসিনের গায়ে লাগে, আমাদের মতো যারা আছে আমাদের গায়ে লাগে। আমি চাই আপনাদের খারাপ লাগুক, আমি চাই সেনাবাহিনীর খুব খারাপ লাগুক আমাদের কথায়। যে গত 3 ইলেকশন করেছে যারা ডিসিএসপি, তাদের বিরুদ্ধে আপনারা কেউ লাগছেন না, আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে কেন লাগেন বলেন? কারণ এই গত কয়েক মাসে ডিসিএসপি দের অনেকের বদলি হয়েছে, চাকরিচ্যুতি হয়েছে, পলাতক হয়েছে, কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের এক জিয়ার উপর দিয়ে সবকিছু দায় সেরে দিয়েছে। ক্যান্টনমেন্ট এই আলোচনায় গেলে আবার অনেক অনেক কিছু আমার সময় 5 ডিগ্রি, তারা তো সবাই তো অবশ্যই ডেকে নিয়ে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের ক্যান্টনমেন্টের ভিতরে ডাকায় নিয়ে এরে আটক করা যাবে না, এটা আমরা দেখছি। এটা আইন না। সেনাবাহিনী পৃথিবীতে ফেরেশতা হয়ে আসে না, মানুষ হয়ে এসেছে, তাদের মধ্যে পাপ থাকবে না। পুরো দেশ ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে সেনাবাহিনী। এটা আমি আপনার সাথে তর্ক করে আমি ডিবেট করতে চাই না, এটা নিয়ে আপনার সাথে আমি অনেক আপনার অ্যাকাউন্টের লজিক দিতে। মেজর সৈয়দ জিয়াউল হক, তিনি আজকে 1 বছর হয়েছেন এই সরকারের, সেই 2012 সাল থেকে তিনি নিখোঁজ। এই সরকারের এবং সেনাবাহিনীর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের শিকার তিনি। গেল 1 বছরও তাকে এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে বাংলাদেশ, সেটার ফল আসলে বাংলাদেশ সরকারের কারণেই সেগুলো করা হয়েছে। পুরস্কার ঘোষণা করে রাখা হয়েছে, তাকে বিশাল বড় সন্ত্রাসী বানানো হয়েছে। তো এগুলো পুনরুদ্ধারের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত সেনাবাহিনী কিংবা বাংলাদেশ সরকার থেকে দৃশ্যমান কোনো কিছু আমরা দেখিনি। তো কেন নেওয়া হয়নি, কি অবস্থায় আছেন তিনি, তার মুক্তির জন্য আসলে কি করা দরকার, সেটাই আমাদের মূল আলোচনা। তার সাথে আলোচনা হবে সাম্প্রতিক যে বিষয়গুলো ঘটছে, সেনাবাহিনীকে নিয়ে যে বিতর্ক চলছে, নুরুর উপরে হামলা সহ আজকেও তারা গুলি করে উত্তরবঙ্গে একজনকে হত্যা করেছেন, একজন শ্রমিককে। কেন সেনাবাহিনী সারা দেশে এই বিশৃঙ্খলা তৈরি করছে? তাদের যদি বলে থাকে যে আমরা দেশপ্রেমিক, আমরা এইসবের সাথে জড়িত না, তারা নানানভাবে বলার চেষ্টা করে, কিন্তু আমরা শুরু থেকে এখন পর্যন্ত যদি দেখি 5 তারিখের পর থেকে সেই প্রথম আলোর পাশে গিয়ে দাঁড়ানোর জন্য আন্দোলনকারীদেরকে বেদম পিটানো, একজনকে প্রথম আলো ভবনের নিচে নিয়ে তারপর পেটানো, 32 নম্বরে গিয়ে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া থেকে শুরু করে সেনাবাহিনীর যারা পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, সেই হত্যাকাণ্ডের বিচারও তারা এখন পর্যন্ত করেনি, চায়নি, সেখানে তারা ফুল স্টপ করতে চায়। এ ধরনের অনেক কিছু আছে যে বিষয়গুলোর কারণে আমাদের সন্দেহ হয় যে সেনাবাহিনী কি আসলে আগের মতোই চলছে, নাকি যারা দেশপ্রেমিক আছে তারা সামনে এসে নেতৃত্ব নেবে। সেনাবাহিনীকে আপনি দেশ বিরোধী যেভাবে বলেছেন আমি এটাতে একমত নই, কারণ সেনাবাহিনীর একটা নগণ্য সংখ্যক, হয়তো কারণ হাসিনা আমার সাথে একমত, সার্বিক সেনাবাহিনীর জনবলে 1% একজনও হয়তো দেশ বিরোধী কর্মকাণ্ডে সরাসরি লিপ্ত নয়। সেই জন্য সেনাবাহিনীকে সার্বিকভাবে না বলে দেশ বিরোধী অংশ বলতে পারেন আপনি, সেটা হয়তো গ্রহণযোগ্য। সার্বিক সেনাবাহিনীকে এইভাবে ঢালাভাবে বলাটা আমি সঠিক মনে করি না। এই ডিজিএফআই রিপোর্ট করে ওনার বিরুদ্ধে এবং তারপরে ওনাকে বরখাস্ত করা হয়, পরবর্তীতে ওনাকে অবসর দেওয়া হয়। এটা 2025 সাল। বুঝতে পেরেছি, কিন্তু ডিজিএফআই সবসময় কিন্তু প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এবং সেনাপ্রধানের কোনো নিয়ন্ত্রণ নেই, তারা সেনাপ্রধানের কথা রেকর্ড করে। সুতরাং আপনি ডিজিএফআই, এনএসআই, র্যাব এগুলো অপকর্মের জন্য দরকার সেনাবাহিনীকে আপনি বদনাম করবেন না। আপনি সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার বলেন, কোনো সমস্যা নেই, এবং আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তারা এখন পলাতক আছে। তারা কোথায় পলাতক আছে? ক্যান্টনমেন্টে? এটা আমি বলতে পারবো না, আমি অনুমান করে কথা বলি না, আমি অনুমান করে কথা বলি না। হাসিনা মামলা করেছে, ও আমার আগে মামলা করেছে। 650 খুনিকে বের করে দিয়েছেন, এখনো খুনিদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে রেখেছেন। আফ্রিদিকে নিয়ে পোস্ট করে 10 মিনিট আগে পোস্ট করার পরে 10 মিনিট পরে তারা অনুমোদন দেন, ঠিক আছে ওকে এখন গ্রেফতার দেখানো হোক। এই হচ্ছে অবস্থা। গতকালকে একজন মাদক সম্রাজ্ঞী, তাকে স্বপ্না আক্তার, তাকে সেনাবাহিনী নানানভাবে বাঁচানোর চেষ্টা করেছে। জিয়াকে এখন পর্যন্ত আমরা ফিরে পাই নাই। ডিজিএফআই থেকে ফোন করে একজন আলেম, যিনি কিনা এই আলেমদেরকে ছাড়ানোর জন্য মামলাগুলোতে কাজ করছে, নুরুল ইসলাম, তাকে হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে তার শ্বশুর বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে, তার প্রপার্টি কি, সে কোত্থেকে টাকা পয়সা পায় আলেমদেরকে এই করার জন্য, এই খোঁজ নেওয়া হচ্ছে। দিস ইজ সেনাবাহিনী। আমি বুঝতে পেরেছি ডাক করছে ডিজিএফআই, যদি করে থাকে কিছু সবই অপকর্ম, কিন্তু এগুলো সেনাপ্রধানের নির্দেশে করছে, এটা আপনার অনুমান করে বলা উচিত নয়।
তাহলে তাহলে যেই সব খুনিরা পিলখানা থেকে শুরু করে এই মেজর জিয়াকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি, এই পরিস্থিতির কারণ একটাই, সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। সেই ঘটনার কারণেই মেজর জিয়ার পিছনে মেজর শোভায়াল আমরা সমস্ত বিতর্কে না যাই, তবে আমি মনে করি যে এখন যেহেতু আপনি ফোরামটা বেসিক্যালি দেশপ্রেমিক জিয়ার জন্য, ওটাতে আমরা ফোকাস করি। তবে আমি আবার অনুরোধ করবো আপনি ঢালাওভাবে সেনাবাহিনীকে, আমি জানি না কারণ হাসিন হয়তো আমার সাথে একমত হবে, কারণ মুস্তাফিজ একমত হবে, ঢালাওভাবে সেনাবাহিনীকে গালি দিলে আমার গায়ে লাগে, হাসিনের গায়ে লাগে, আমাদের মধ্যে যারা আছে আমাদের গায়ে লাগে। আমি চাই আপনাদের খারাপ লাগুক, আমি চাই সেনাবাহিনীর খুব খারাপ লাগুক আমাদের কথায়, তারপরেও তারা ফিরে আসুক এই দেশের যেই। হ্যাঁ ঠিক আছে, আপনি ওটা দোয়া করেন, কিন্তু অনুমান করে 1 জন 2 জন বা 5-10 জনের জন্য, যেটা শতকরা 1 ভাগও হবে না পূর্ণ সেনাবাহিনীর, এটার জন্য আপনি আমার মনে হয় বলা ঠিক হবে না। জি জি সরি, আমি অনেক সময় বেশি নিয়ে নিয়েছি, ধন্যবাদ। আমি অনুষ্ঠানের শুরুতে যেটা বলেছি, আমাদের বেশিরভাগ সেনাবাহিনী দেশপ্রেমিক, কিন্তু যদি আমি এটারে আরেকটু সুন্দর করে বলি যে এই মুহূর্তে সেনাবাহিনীর নেতৃত্বে যারা আছে এরা সবাই হচ্ছে দেশ বিরোধী খুনি, এভাবে বললে সমস্যা নাই তো? না, আমি এটা আপনার সাথে পুরোপুরি একমত। আপনি দেখেন এই যে জনতার মঞ্চ করেছে আপনার, যে গত 3 ইলেকশন করেছে যারা ডিসিএসপি, তাদের বিরুদ্ধে আপনারা কেউ লাগছেন না, আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে কেন লাগেন বলেন? কারণ এই গত কয়েক মাসে ডিসিএসপি দের অনেকের বদলি হয়েছে, চাকরিচ্যুতি হয়েছে, পলাতক হয়েছে, কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের এক জিয়ার উপর দিয়ে সবকিছু দায় সেরে দিয়েছে। ক্যান্টনমেন্ট এই আলোচনায় গেলে আবার অনেক অনেক কিছু আমার সময় 5 ডিগ্রি, তারা তো সবাই তো অবশ্যই নিয়ে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের ক্যান্টনমেন্টের ভিতরে ডাকায় নিয়ে এরে আটক করা যাবে না, এটা আমরা দেখছি। এটা আইন না। সেনাবাহিনী পৃথিবীতে ফেরেশতা হয়ে আসে না, মানুষ হয়ে এসছে, তাদের মধ্যে পাপ থাকবে। কথা হচ্ছে না, সেনাবাহিনীর বিচার হয়নি স্যার কোনটাই। যারা অপরাধ করেছে তারা পুরো সেনাবাহিনীর শতকরা 1 ভাগও না, শতকরা 1 ভাগ যদি অপরাধ করে, আপনার জন্য 99 ভাগ সেনাবাহিনীকে সেনাবাহিনী বলতে পারেন। ইন্ডিয়াকে আর কি দিবে? কি দিতে চান? পুরো দেশ ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে এই সেনাবাহিনী। এটা আমি আপনার সাথে তর্ক করে আমি ডিবেট করতে চাই না, এটা নিয়ে আপনার সাথে আমি অনেক আপনার কাউন্টার লজিক দিতে পারি। আলোচনাটা স্যার অন্যদিকে চলে যাবে, আমরা হ্যাঁ এই জন্য আমি যাচ্ছি না। আপনার এইখানে যে আলোচনা হচ্ছে, এই আলোচনার মাঝখানে যদি আমি আপনাকে কোশ্চেন করি যে পিলখানার হত্যাকাণ্ড, তনু হত্যাকাণ্ড, তনু হত্যার সাথে আমি যতটুকু জানি সরাসরি সেনাবাহিনীর একজন খুব উচ্চপদস্থ একজন কর্মকর্তা, তার পরিবার জড়িত। এরপরে আরো যা যা হয়েছে এই সেনাবাহিনীর, এই যে এখানে যারা আছেন হাসিনুর ভাই সহ যারা যারা গুম ছিলেন, সেই গুমের সাথে জড়িত। তারপরে প্রত্যেকটি ঘটনাতে যদি আমরা দেখি যে একজন বলছিলেন এখানে যে ডিসিএসপি দের কথা, ডিসিএসপি দের বিচার, অনেকের বিচার হয়েছে, চিকিৎসকের অনেকের বিচার, পুলিশের অনেকের বিচার হয়েছে, অনেক মানুষের বিচার হয়েছে, কিন্তু একমাত্র সেনাবাহিনীর এই বিচারগুলো করা যাচ্ছে না। তারা খুনিদেরকে ছাড়বে না, তাদের মতো করে তদন্ত করবে। মানে এই যে জিনিসগুলো হচ্ছে, এটাতে কি সেনাবাহিনীর ভাবমূর্তি, তার বিষয়টাও বলবেন যে তাকেও এখন পর্যন্ত এই যে মুক্তিটা দেওয়া হয়নি, এখানে অন্তরায় কারা? জি, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। তো আমি আসলে আজকে এখানে আসার অন্যতম কারণ হচ্ছে আমাকে মেজর সৈয়দ জিয়াউল হক ভাই, উনি আমাকে রিকোয়েস্ট করেছেন একটু যেন আমি এখানে আসি এবং ওনার যে কনসার্নটা আছে, কনসার্নটা নিয়ে একটু আলাপ করি। ওনার সাথে আমার পরিচয় ঘটে বেশ কয়েক মাস আগে। উনি একটি বিশেষ মাধ্যমে আমাকে অ্যাপ্রোচ করেন যে উনি সাক্ষাৎকার প্রদান করতে আগ্রহী, এবং স্বাভাবিকভাবেই একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমি বেশ কৌতূহল বোধ করি ওনার বিষয়ে নিয়ে কাজ করতে। তো তখন থেকে আমার সাথে ওনার পরিচয় শুরু হয়। তো ওনাকে তো আসলে ওনাকে নিয়ে অনেক মিথ চালু ছিল বিগত সরকারের সময়। তাকে বিভিন্ন ভাবে পোর্ট্রে করা হয়েছে, যার সত্যতা সবসময় একটা ধোঁয়াশা অবস্থা ছিল, কখনোই এটা পরিষ্কার ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে আমরা জানতে পারি যে তাকে অনেক কিছুতেই এমন ভাবে পোর্ট্রে করা হয়েছে যেন তিনি সবকিছুর নাচের গুরু ছিলেন। এই সকল বিষয় আসলে পুনরায় তদন্ত হওয়া অত্যন্ত জরুরি, এবং এটা পরিষ্কার করা খুব দরকার যে ওনার আদৌ এসবের সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল কি ছিল না, এবং সেটা করার জন্য ওনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত।
উনি যেন অ্যাটলিস্ট সামনে এসে লিগালি ওনার নিজের অবস্থানটা ব্যক্ত করতে পারেন একজন দেশের স্বাধীন দেশের নাগরিক হিসেবে, এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা যাকে বেশ তার যেভাবে তাকে বরখাস্ত করা হয়েছে বিষয়গুলো বেশ কোশ্চেনেবল, এগুলো যেন অ্যাটলিস্ট পরিষ্কার করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয় যেন উনি তার নিজের অবস্থানটা তুলে ধরতে পারেন, নিজেকে আত্মপ্রকাশ সমর্থন করতে পারেন। আমার মনে হয় এই দায়িত্বটা দেশের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, তাদের এগিয়ে আসা উচিত। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষের এখানেও কিছু ভূমিকা যদি রাখা সম্ভব হয় সেটা অবশ্যই would be like very much appreciated, কারণ ওনাদের অফিসার যেহেতু, এবং he was a very bright officer, তার কোর্সের ফার্স্ট অফিসার ছিলেন তিনি, সিলেট ক্যাডেট কলেজের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন। তো ওনাকে প্ল্যাটফর্ম দেয়া অথবা ওনার মতামতটা যেন উনি জানাতে পারেন, সেই সুযোগটা আমার মনে হয় ওনাদের করে দেওয়া উচিত, এবং এটা করে দিলে হয়তো অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। সুতরাং আমি এখানে আসলে কেন এটা করা হচ্ছে না অথবা কেন এটা করা যাবে না সেটা আমার কাছে আমার ঠিক বোধগম্য হচ্ছে না। আর এখানে আসলে কোঅর্ডিনেশন প্রয়োজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, আইন মন্ত্রণালয় থেকে, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে, সকলে কোঅর্ডিনেশনের ফলে হয়তো উনি একটা প্রতিকার পেতে পারেন, যেন উনি অ্যাটলিস্ট সামনে আসতে পারেন, ওনার মতামতগুলো, ওনার বক্তব্যগুলো তুলে ধরতে পারেন। আপনার কি মনে হয় যে এটা সেনাবাহিনী এটার অন্তরায়? আমার মনে হয় না বাংলাদেশ সেনাবাহিনী এখানে একটা অন্তরায়, কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখানে বেশ কয়েকটা মন্ত্রণালয় ইনভলভড আছে। এখানে আইন মন্ত্রণালয়ের কাছে উনি সাবমিট করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সাবমিট করেছেন, এবং সেনাবাহিনীর ওনার বিষয়টা নিয়ে যখন উনি আমাকে অ্যাপ্রোচ করেন তখন আমি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সাথে নিজের থেকেই রিচ আউট করি এবং তাদেরকে আমি বিষয়টা জানাই, এবং তাদের পক্ষ থেকে আমি কখনোই কোনো রকমের নেগেটিভ কোনো কিছু আমি শুনিনি। They are quite positive যে he is our officer and he has been victimized. Some of us we know about it, but এই বিষয়গুলো আসলে প্রপার চ্যানেলে আসা উচিত। আমার মনে হয় প্রপার চ্যানেলের জন্য সাবমিট করেছেন, ওনার লয়ারও বেশ কিছু দরখাস্ত সাবমিট করেছেন, এবং ওই দরখাস্তগুলোর উত্তর যদি অ্যাটলিস্ট কোন পজিটিভ আউটকাম হয় অথবা হতো, তাহলে ওনার জন্য একটা ভালো ক্ষেত্র তৈরি হতে পারতো। কিন্তু এখনো পর্যন্ত আমার জানা মতো উনি কোনোটারই উত্তর পাননি, এবং এই উত্তরগুলো মনে হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দেওয়া উচিত। আচ্ছা, আমরা ওনার আইনজীবীর কাছে, এর পাশাপাশি আমি যেটা দেখলাম যে যেহেতু এখানে কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে, তো আমার মনে হয় কি যে আসলে আমরা তো এখন একটা খুবই বিপজ্জনক অবস্থার মাঝখানে আছি। আমাদের দেশের সামনে এখন যে ক্রাইসিসের মধ্যে আমরা আছি, আমাদের একটা সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করা অত্যন্ত জরুরি, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত নিয়ে আসা অত্যন্ত জরুরি। দেশে একটা যে অরাজক পরিস্থিতি বিদ্যমান, যে একটা সংকটজনক পরিস্থিতি চলছে, যে কোনো আইন কানুনের বালাই নাই, কেউ ম্যাক্সিমাম মানুষজন একটা অনিরাপদ অবস্থা অথবা অনিরাপত্তার মধ্যে আছেন। তো সবকিছু মিলিয়ে আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে যে আমরা সকলে মিলে দেশকে যেন সুপথে, একটা সঠিক পথে আমরা ধাবিত করতে পারি। এই কারণে সকল ভেদাভেদ ভুলে অ্যাটলিস্ট একটা জাতীয় নির্বাচনের ক্ষেত্র তৈরি করা, ইলেকশনের পরে যারাই সরকার গঠন করবে আমার মনে হয় তারা এতটা সুবিবেচক পরিচয় নিশ্চয় দিবেন যে সামরিক বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সার্বিক যে নিরাপত্তা ইনস্টিটিউশন গুলো আছেন সেগুলোকে রিফর্ম করা অথবা তাদের কিভাবে রিঅর্গানাইজ করা যেতে পারে সেই সমস্ত দিকে আমার মনে হয় তারা নজর দিবেন। আমরা আসলে যেটা দেখছি যে বিভিন্ন ভাবে এই প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন দিক থেকেই আসলে আক্রমণের শিকার হতে হচ্ছে, বিভিন্ন গণরোষের শিকার অথবা পাবলিকলি বিভিন্ন রকমের ভিলিফিকেশনের সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন কর্মকর্তাদেরকে, এবং কোন রকম সাবস্টেন্সিয়াল এভিডেন্স ছাড়াই। আসলে আমার মনে হয় এটা আমাদের একটু কনসিডার করা উচিত যে আমরা আসলে যদি এই পথেই থাকি তাহলে আমরা কিন্তু একটা খুবই ফ্রাজাইল এবং খুবই নাজুক পরিস্থিতির দিকে অগ্রসর হতে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় যে যাই হচ্ছে অ্যাটলিস্ট এখন এই দেশের মধ্যে যে অবস্থায় আছে, দেশের কিন্তু এই সেনাবাহিনীও যদি এখন তাদের হাল ছেড়ে দেয় তাহলে কিন্তু আমাদের সোশ্যাল যে স্ট্রাকচারটা আছে, আমাদের যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আছে, আমাদের যে সিকিউরিটি আছে, সবকিছুই বেসিক্যালি
সেনাবাহিনীকে আপনি দেশ বিরোধী যেভাবে বলেছেন, আমি